তো আজকে আমরা দেখব যে স্টক মার্কেট বা শেয়ার বাজার কি, এখানে কি কি থাকে মেন ধরনের। ক্লিয়ার? এখানে মেন ধরনের কি কি থাকে এবং ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা কি কি ট্রেড করতে পারবো, ইন্ডিয়ান স্টক মার্কেট কি, কোথায় আমরা এই যে বাই সেল বা কেনা বেচা করতে পারবো, সারা পৃথিবীতে কত ধরনের শেয়ার মার্কেট আছে। আর কি দেখবো, আমাদের শেয়ার বাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলোর নাম আমরা দেখবো। ঠিক আছে? ফরেক্স মার্কেট সম্বন্ধে আমরা জানবো। দেন জানবো আমরা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানবো, ব্লক চেন জানবো, দেন ক্রিপ্টো কারেন্সি সম্বন্ধে জানবো, অ্যান্ড ক্রিপ্টো কারেন্সির কিছু উদাহরণ দেখবো এবং ক্রিপ্টো কারেন্সির মালিক কে সেটাও আমরা জানার চেষ্টা করবো আজকে। তো সব মিলিয়ে আজকের ক্লাস কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা আপনাদের না জানা কিছু অজানা তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো হয়তো আপনারা আগে হয়তো জানতেন না বা কেউ কেউ জানে আগে অলরেডি। ওকে, তো চলুন সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং হাতের কাছে খাতা এবং পেন নিয়ে বসবেন। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস মনে হবে বা যে আমি এগুলো ভুলে যেতে পারি পরে, তো আপনারা কাইন্ডলি একটু নোট করে রাখবেন সেগুলো, যাতে আপনারই ফিউচার বা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এবং ক্লাসের শেষে সবাই হোমওয়ার্ক পাঠাবেন। আমাদের যে হোমওয়ার্ক নাম্বার দেওয়া হয়েছে আপনাদের, সবাই নিজের খাতায় লিখে যা কিছু আমি ক্লাসে করাবো সবাই আপনারা কিন্তু হোমওয়ার্কটা পাঠাবেন কাইন্ডলি, যাতে আমাদের মেন্টররা চেক করতে পারে যে হ্যাঁ আপনি সঠিকভাবে শিখছেন নাকি আড্ডা মারছেন। ঠিক আছে? হোমওয়ার্কের সাথে আপনার সুন্দর নামটাও লিখে পাঠাবেন। ওকে, তো চলুন শুরু করা যাক আজকে। এট ফার্স্ট আমাদের বলেছে যে স্টক মার্কেট বা শেয়ার বাজার এটা আসলে কি। এটা আসলে কি আমরা আগের দিনের ক্লাসগুলোতে ভালো প্রপার ভাবে জেনেছি যে আগে শেয়ার মার্কেট কি ছিল, কোথা থেকে এগুলো উৎপন্ন হয়েছে, শেয়ার মার্কেট জিনিসটা কি। কি সবার ক্লিয়ার আছে তো পুরো? শেয়ার মার্কেট কোথা থেকে তৈরি হলো, কিভাবে আবির্ভাব হলো, হঠাৎ করে চলে এলো না তো। তো সবার মোটামুটি ধারণায় ক্লিয়ার। ঠিক আছে, সবার মোটামুটি আমি আশা করবো বুঝাতে পেরেছি দুদিন ধরে ক্লাসে। যে এখন আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে শেয়ার মার্কেটে কাজ করিস তুই, শেয়ার মার্কেট আসলে কি, আপনি তাকে জলের মতো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। আপনি তাকে জলের মতো একদম সুন্দর করে একজন স্মার্ট ট্রেডারের মতো পুরো একদম এ টু জেড সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবেন। কি পারবেন তো সবাই নাকি? দেখি কমেন্ট করে জানান শেয়ার মার্কেট কি পুরো সবাই পারবেন তো জলের মতো কাউকে বুঝিয়ে দিতে এবার থেকে, যে কি জন্য কিভাবে হয়। আশা করি সবাই পারবেন, এই আশাটা আমরা রাখছি। ওকে, তো এইবার আমরা ধীরে ধীরে এবার মার্কেটে আমরা এন্ট্রি করব। ঠিক আছে, এবার আমরা ধীরে ধীরে এবার বর্তমান যে মার্কেট সেখানে আমরা এন্ট্রি নিচ্ছি এবার ধীরে ধীরে। তো আজকে আমরা দেখবো যে যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট নানা রকম যে চারপাশে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা কেউ কেউ কাজ করছেন, এটা কি আসলে। প্রথমে আমি একটু থিওরিটা বলার চেষ্টা করছি, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি। এই যে স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার। কি বাজার? না সংগঠিত বাজার। এই সংগঠিত বাজার কেন বলেছে? না যেখানে বিভিন্ন রকম কোম্পানির শেয়ার, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজ, ফিউচার, অপশন, ডেরিভেটিভ, ইকুইটি, হ্যান ত্যান মাল্টিপল জিনিস আছে, আইপিও, মিউচুয়াল ফান্ড, তো মাল্টিপল জিনিস আছে, তার জন্য আমরা তাকে সংগঠিত বলি। সংগঠিত কেন? না একসঙ্গে অনেকগুলো জিনিস নিয়ে গঠিত হয়েছে বলে, তার জন্য আমরা তাকে সংগঠিত বলি। এই সংগঠিত কেন বললাম? না শেয়ার মার্কেটে মাল্টিপল জিনিস আছে। আমি মনে আছে যে আমি বলেছিলাম প্রথম দিনই যে শেয়ার মার্কেট লস করার জায়গায় নয়। আমি বলেছিলাম মনে আছে যে আমি বলেছিলাম যে শেয়ার মার্কেটে যারা বলে লস করি তারা শেয়ার মার্কেটে কিছু জানে না। আপনার কাছে মাল্টিপল জিনিস আছে, আমার কাছে মাল্টিপল জিনিস আছে। সাপোজ আমি কলকাতা থেকে কলকাতা থেকে যাব কোথায়? না দিল্লি যাব। আমি কলকাতা থেকে যাব
দিল্লি। এবার আমার কাছে মাল্টিপল রাস্তা আছে। আমি আকাশ পথে যেতে পারি। কি পারি তো? আমি আকাশ পথে যেতে পারি বিমানের সাহায্যে। আমি জলপথে নদীতে ধরেও যেতে পারি। আমি এনএইচ, এসএইচ, লোকাল রোড, মাল্টিপল রাস্তা ধরেও আমি যেতে পারি। পারি তো? তো আমার কাছে মাল্টিপল জিনিস আছে। আমার এই নয় যে আমার প্লেনটা ক্র্যাশ হয়েছে বলে আমার আকাশ পথে যাতায়াত বন্ধ। তাহলে কি আমি কলকাতা থেকে দিল্লি যেতে পারবো না? ইয়েস অর নো? আমার আকাশ পথে প্লেন ক্র্যাশ হয়েছে, তার জন্য আমার আকাশ পথে যাতায়াত বন্ধ। তাহলে কি আমি কলকাতা থেকে দিল্লি যেতে পারবো না? ইয়েস অর নো? কমেন্ট করে জানান। পারবো কি পারবো না? অবশ্যই আমরা পারবো। কোথা দিয়ে পারবো? না, আমরা অন্য রুটকে আমরা বেছে নেব। অন্য রুটকে আমরা বেছে নেব। এইবার অন্য রুটকে কি আমরা সবসময় বাছবো? আমি জাস্ট রিপ্লেস করছি। আমার আকাশ পথে যেতে কম সময় লাগতো, আমি বর্তমানে কিছু দুর্ঘটনাজনিত বা কোনো আবহাওয়া খারাপের জন্য আমি আমার যে আকাশ পথের যে রাস্তাটা আছে তাকে আমি রিপ্লেস করছি। কি করছি? না, রিপ্লেস করছি। এই নয় আমি সব সময় আমি এই হাই রোড বা এনএইচ বা এসএইচ ধরেই আমি দিল্লি যাব। আমার বর্তমান পরিস্থিতি খারাপ বলে আমি আমার আকাশপথটাকে পাল্টাচ্ছি। তো শেয়ার মার্কেটেও মাল্টিপল জিনিস আছে। আমরা সব সময় একটা শুধু জিনিস নিয়ে পড়ে থাকবো না। কি বললাম? না, আমরা শুধু শেয়ার মার্কেটে এই শুধু শেয়ার নিয়ে পড়ে থাকবো না, বা শুধু বন্ড নিয়ে পড়ে থাকবো না, বা শুধু ফিউচার নিয়ে পড়ে থাকবো না, বা শুধু অপশন নিয়ে পড়ে থাকবো না। আমরা মাল্টিপল জিনিসটাকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা যে আমাদের উদ্দেশ্য সেটাকে আমরা সফল করব। আমাদের উদ্দেশ্য কি? না, একটাই উদ্দেশ্য, প্রফিট বের করা বা মার্কেট থেকে আর্ন করা। প্রফিট বের করা বা মার্কেট থেকে আর্ন করা। তার জন্য হয়তো আমাকে রাস্তা হয়তো বদলাতে হতে পারে। তার জন্য আমাকে হয়তো রাস্তা বদলাতে হতেই পারে। ঠিক আছে? তো তার জন্য আমাদের মাল্টিপল কিন্তু সবকিছু শেয়ার মার্কেটে এ টু জেড জানতে হবে। এ টু জেড আপনাকে জানতে হবে। তবেই গিয়ে আপনি শেয়ার মার্কেটে বা এই ফাইন্যান্সিয়াল মার্কেটে টিকে থাকতে পারবেন। না এলে ওই কলকাতা থেকে দিল্লি যদি একটা যাওয়ার রাস্তা আপনি জানেন, তাহলে ওই যদি কোনো একটা রাস্তা জ্যাম হয়ে যায় বা ব্লক হয়ে যায়, আপনার আর কলকাতা থেকে দিল্লি যাওয়া হলো না। আপনার আর কলকাতা থেকে দিল্লি আর যাওয়া হলো না। কারণ আপনি শুধু একটাই রাস্তার উপর ফোকাস করছেন। এটা করলে হবে না। তো তার জন্য বলেছে আমাদের শেয়ার মার্কেট সংগঠিত বাজার, যেখানে মাল্টিপল জিনিস কিন্তু আছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি মাধ্যম যেখানে তারা শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির অংশীদারও হতে পারে এবং সময়ের সাথে সাথে মুনাফা অর্জনের সুযোগ পায় এবং আরো মাল্টিপল যে জিনিস আছে সেগুলো থেকেও লাভ অর্জন করতে পারে। আপনারা হয়তো সকালে শপিং মল গিয়েছেন। শপিং মলে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জিনিস রাখা থাকে। আপনার যেটা দরকার আপনি সেই ফ্লোরে গিয়ে সেইটা আনতে পারবেন। ঠিক আছে? আপনার যখন যেইটা দরকার সেইটা সেই ফ্লোরে গিয়ে আনতে পারবেন। সেম শেয়ার মার্কেটেও মাল্টিপল জিনিস আপনাদের এরকম বিভিন্ন ফ্লোরে রাখা আছে সাজানো। আপনাকে শুধু সঠিক সময়ে সঠিক জিনিসটাকে আনতে হবে। আপনাকে শুধু সঠিক সময়ে সঠিক জিনিসটাকে আনতে হবে। বুঝতে পারলেন? এই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। এরপরে কি থাকবে?
না ইন্ডিয়ান স্টক মার্কেটে কি কি আমরা তাহলে ট্রেড করতে পারবো মেনলি। এবার আরো ভাগ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা কি কি ট্রেড করতে পারবো, তাহলে কি কি পারবো? না আমরা পারবো ইকুইটি পারবো বা স্টক, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা করতে পারবো, এবং আমরা নিজস্ব সেই কোম্পানির পার্টনারশিপ বা মালিকানা হয়ে যাব, মানে সেই কোম্পানির কিন্তু আমিও একজন অংশীদার, এটাকে বলে ইকুইটি বা স্টক। আরেকটা হচ্ছে ডেরিভেটিভস, ফিউচার অ্যান্ড অপশন, ফিউচার এবং অপশন ট্রেড করতে পারবেন আপনারা। ক্লিয়ার? মানে আজ আমি বোঝাচ্ছি। আর কি আছে? মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই তিনটা হচ্ছে বেসিক্যালি মেন। এবার আন্ডারে অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আমরা ডিপলি শেখার চেষ্টা করব পরের পার্টে। ঠিক আছে, এই গেল মেন শেয়ার মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে কাজ করার মেন তিনটে জিনিস: ইকুইটি, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড। ক্লিয়ার? এরপরে আমরা কি দেখবো না ইন্ডিয়ান স্টক মার্কেট কি, ইন্ডিয়ান স্টক মার্কেট কি আসলে। না আপনারা সবাই আশা করি এই পর্যন্ত জেনে গিয়েছেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট হলো একটি প্ল্যাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা শেয়ার, বন্ড, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যা আর্থিক উপকরণ আছে কেনাবেচা করতে পারবো ফাইন্যান্সিয়াল মার্কেটে, সব আমরা এই ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে করতে পারবো। ক্লিয়ার? এইবার কি আছে যে আমরা কোথায় এই কেনাবেচা গুলো করতে পারবো, আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা কোথায় এই কেনাবেচা গুলো করতে পারবো। পরীক্ষায় কিন্তু আপনাদের কোশ্চেন পড়তে পারে। ভারতের শেয়ার বাজারে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে। কটি? না দুখানা প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে। একটা হচ্ছে এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, অপরটি হচ্ছে বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো বাজারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীরা শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যা ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে আমরা সব এই দুটো বাজার থেকে ট্রেড করতে পারবো। কেন? না সাপোজ ধরুন আপনি সবজি বিক্রি করবেন, আপনি কি করবেন না সবজি বিক্রি করবেন বা মাছ বিক্রি করবেন, সবজি বিক্রি করবেন বা মাছ বিক্রি করবেন। এবার আপনি কি মানে রাস্তায় যেখানে সেখানে বসে পড়লেই কি আপনার মাছ বা সবজি বিক্রি হয়ে যাবে? আপনার মনে হলো আপনি একটা রাস্তার ধারে গিয়ে বসে পড়লেন, কেউ লোক নেই, কোনো বাজার নেই, আপনার কি বিক্রি হবে? বা আপনাকে কি কোনো রাস্তার যদি ট্রাফিক থাকে আপনাকে কি রাস্তায় বসতে দেবে? দেবে না। তো তার জন্য আপনার কি দরকার? না বাজার দরকার। আপনাকে যদি কোনো একটা কিনতে, আপনি কোথা থেকে সবজি কিনবেন? বাজারকে যেতে হবে। কোথায় বিক্রি করবেন? না বাজারকে যেতে হবে, যেখানে লোক আসে, জানে যে এটা বাজার, তবেই গিয়ে আপনার সেখানে ব্যবসা হবে। সেম মার্কেটেও, স্টক মার্কেটেও আমাদের দুটো বাজার আছে, দুটো বাজার আছে। কি কি বাজার? একটা বাজারের নাম আছে এনএসি, একটা বাজারের নাম আছে এনএসি, আর একটা বাজারের নাম আছে আমাদের বিএসি। ঠিক আছে, এই দুটো বাজার থেকেই আমরা আমাদের মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে আমাদের যা কিছু প্রয়োজন আমরা এই মার্কেটে কিনতে এবং বিক্রি করতে পারবো, এনএসি বাজার বা বিএসি বাজারে। আমাদের যা কিছু কিনতে বা বিক্রি করতে, আমরা যদি কিছু কিনতে চাই কিনবো, আমরা যদি কিছু বিক্রি করতে চাই আমরা বিক্রি করতে পারবো এই এনএসি এবং বিএসি বাজারে। এগুলোর মাধ্যমে বিনিয়োগকারীরা কি করে না শেয়ার, ডেরিভেটিভ, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যা ফাইন্যান্সিয়াল মার্কেট বা ইনস্ট্রুমেন্ট আছে সব কিন্তু এই দুটো মার্কেট থেকে আপনারা কিনতে এবং বিক্রি করতে পারবেন। ক্লিয়ার? এর বাইরে কিন্তু আপনি আর কোথাও কিনতে বা বিক্রি করতে পারবেন না, আর যদি করেন সেটা ফ্রড। অন্য কোনো যদি মার্কেট বা অন্য কোনো যদি কারোর থ্রুতে কিনেন
সেগুলো কিন্তু ফ্রড। ওকে, এইবার হচ্ছে যে সারা পৃথিবীতে কত ধরনের আমাদের শেয়ার মার্কেট আছে। কত ধরনের আছে না, কেউ কেউ বলেছিলেন ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। সারা পৃথিবীতে আমাদের মেনলি এই 3 ধরনের মার্কেট আছে। মনে থাকবে কি কি? না, ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট। সবার মনে থাকবে? সবার মনে থাকবে আশা করি। ওকে, এরপরে আছে কি, যে আমাদের শেয়ার বাজারে প্রধান যে নিয়ন্ত্রক আছে বা সংস্থা আছে যারা রক্ষণাবেক্ষণ করে বা দেখাশোনা করে, তারা কে? আমাদের যেমন যে কোনো বাজার বা যে কোনো, যে আমরা হাটে যাই বা বাজারে যাই বা মার্কেটে যাই, দেখবেন তার কোনো না কোনো কমিটি থাকে। কি থাকে? কমিটি বা সদস্য থাকে। এই ধরুন দুর্গাপূজায় সবাই বেড়াতে যাবেন, প্রত্যেকটা দেখবেন পুজো মণ্ডপে ভলেন্টিয়ার বা কমিটি ভাইদল আছে। তারা কি করে না, পুরো যে আমাদের পুজোটা চলছে, যেটা সুষ্ঠু এবং শান্ত এবং শৃঙ্খলা ভাবে আমাদের পুজোটা চলে, লোকজন যাতে সুষ্ঠুভাবে পুজো মণ্ডপ পরিদর্শন করতে পারে, তারা কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখে। সেম মার্কেটেও আপনারা যে কাজ করছেন, আপনারাও যাতে সুষ্ঠুভাবে এবং শান্তভাবে কাজ করতে পারেন, সেটা কে দেখাশোনা করে? না, ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। কে? না, সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি বললাম? সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা, যার অবস্থান কোথায়? না, মুম্বাইয়ে আছে। যার হেডকোয়ার্টার কোথায়? না, মুম্বাই। মূল দায়িত্ব কি? না, শেয়ার বাজারে নিয়ন্ত্রণ করবে ও উন্নয়ন করবে। যারা স্প্যাম করছে বা যারা আপনাদেরকে ম্যানিপুলেট করছে, প্রপার নিয়ম মাফিক কাজ করুন, কোনো কিছু বলবে না। কিন্তু যদি কোনো বেআইনি ভাবে কাজ করেন, তারা কিন্তু সেটা দেখাশোনা করে এবং তাদেরকে মার্কেট থেকে পুরো রেস্ট্রিকশন দিয়ে দেয়, বের করে দেয়। পুরো পুরো সবকিছু দেখাশোনা করে, আপনি পুরো একটা সেফ মার্কেটে কাজ করতে যাতে পারেন, সব সেটা কিন্তু তারা দেখাশোনা করে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইবার আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে এনএসি এবং বিএসসি এবং ব্রোকারদের কার্যক্রম তদারকি করে। এই ধরুন আপনি ব্রোকারে 1,00,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা বা যে যেমন টাকা আপনারা অ্যাড করবেন, হতে তো পারে সেই টাকা আপনার হয়তো ব্রোকার মেরে নিতেও পারে। সেটা পারবে না, কারণ সেগুলো সব সেবি রক্ষণাবেক্ষণ করে। টাকা পয়সা যেগুলো আছে সেগুলো কে রক্ষণাবেক্ষণ করে? না, সেগুলো করে আমাদের আরবিআই। পুরো মার্কেটকে কন্ট্রোল করে সেবি এবং যা কিছু টাকা পয়সার লেনদেনকে কন্ট্রোল করে আরবিআই। কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মুদ্রা ও ব্যাংকিং নিয়ন্ত্রক। যা কিছু আমরা ট্রানজেকশন করব সেগুলোকে কে দায়িত্ব করবে? না, আরবিআই। আর পুরো মার্কেট কেমন ভাবে চলবে না কি করবে, কে কি করছে, সেটা কে দেখে? না, সেবি। সবার উপরে সেবি, তার নিচে আছে আমাদের আরবিআই। আরবিআই কি? না, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। আপনারা যে ইন্টারেস্ট পাচ্ছেন, রেপো রেট পাচ্ছেন এবং বিদেশি যে বিনিয়োগ এফআইআই মানে ফরেনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ডিআইআই ডোমেস্টিক, আর আপনারা যে টাকা লেনদেন করছেন এই যে মার্কেটে, আপনাদের সব টাকা কিন্তু আরবিআই রক্ষণাবেক্ষণ করছে। আরবিআই সব রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করছে। কোথায় বাই করছেন, কোথায় সেল করছেন, কত টাকার বাই করলেন, কত টাকা সেল করলেন, কি প্রফিট করলেন, সব কিন্তু তারা দেখাশোনা করে। কি আছে? ঠিক আছে। এরপর আছে আমাদের ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো মার্কেট, যে মার্কেটে আপনারা ভুল করেও হাত দিবেন না। যে মার্কেটে আপনি
বা আপনারা ভুল করেও হাত দিতে এই মুহূর্তে যাবেন না। আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি এইরকম একটা ছোট্ট ডোবা বা পুকুরের সমান হয়, ফরেক্স মার্কেট পুরো মানে বলে বোঝাতে পারবো না। একটা এই পুরো সার্কেলের মধ্যে একটা বিন্দু আকারে আমাদের ইন্ডিয়ান মার্কেট পুরোটা ফরেক্স। তার জন্য ওই মার্কেটে হাত দিতে গেলে আপনার এই অ্যাকাউন্টে টাকা আছে এই এক্ষুনি জিরো হয়ে যাবে। তো আগে ভালো করে একটা মার্কেটকে মাস্টার করুন, ইন্ডিয়ান মার্কেটকে, তারপরে দেখা যাবে। এবং এর অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো আমি বলে রাখি আগে থেকে, নাহলে আপনারা হয়তো কেউ কেউ মাস্টারি দেখিয়ে লেগে পড়বেন কাজ করতে। তো ফরেক্স মার্কেট হচ্ছে এক বিশ্বের সবচেয়ে বড় এবং লিকুইড ফিনান্সিয়াল মার্কেট। লিকুইড কেন বলছে না, এখানে প্রচন্ড ভলিউম থাকে, প্রচন্ড ভলিউম থাকে এখানে, যেখানে মুদ্রা কেনা বেচা করা হয় এবং এক দেশের মুদ্রার বিপরীতে আরেক দেশের মুদ্রা আপনারা ট্রেড করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি বলা যায়, আপনি ভারতে আছেন, ঠিক আছে, আপনি ভারতীয় টাকায় একটা ডলারের দাম আগে ছিল 86.67 সামথিং, এখন হয়তো কমে গেছে একটু, ডলারের দামটা এখন পড়ে গিয়েছে এবং ভবিষ্যতে ডলারের হয়তো দাম বাড়বে আপনার মনে হচ্ছে, তো আপনি এখন ডলার কিনে রাখতে পারেন। বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, অ্যামাজন আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, অ্যাপেল আছে, সেগুলোতেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু না জেনে ভুলেও হাত বাড়াতে যাবেন না। ফরেক্স এর বৈশিষ্ট্য কি আছে না, সপ্তাহে 5 দিন বা 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে, সর্বোচ্চ লিকুইডিটি থাকে, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড মানে কি আমি বলছি এক্ষুনি, ওয়েট। লিভারেজের সুবিধা, 10 টাকা থাকলে আপনি 10,000 টাকারও ট্রেড করতে পারেন, 10 টাকার বিনিময়ে আপনি 10,000 টাকারও ট্রেড আপনি করতে পারবেন এখানে। তার জন্য আপনার ওয়ালেটে এক্ষুনি টাকা আছে, হয়তো এই চোখের নিমিষে সব টাকা চলেও যেতে পারে। ফরেক্স মার্কেটে কি কি ট্রেড করা যায়, ইউরো ডলার আছে, ব্রিটিশ পাউন্ড ডলার আছে, ডলার জাপানি ইউরেন আছে, ইউরো পাউন্ড আছে, পাউন্ড ইয়েন আছে, ডলার ভারতীয় রুপি আছে, বিভিন্ন রকম মুদ্রাগুলো আছে, তাদের এক্সচেঞ্জের বিনিময়ে আপনি অন্য দেশে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে, এগুলো সব খাতায় নোট করে রাখবেন। ফরেক্স মার্কেটে লাভ ও ঝুঁকি, ফরেক্স মার্কেটে যেমন আপনাদের বড় লাভ, লিভারেজ বড় পাওয়া যায় এবং 24 ঘন্টা থাকে ট্রেডিং কারেন্সি, মার্কেট আপ ডাউন হয়, উভয় দিকে আপনারা লাভ করতে পারবেন। কিন্তু ঝুঁকি কি থাকে না, লিভারেজ বেশি আছে এবং হাই ভোলাটাইল মার্কেট, হাই ভোলাটাইল মার্কেট, নিউজের ইভেন্ট, এক্ষুনি মার্কেট এখানে চলছে, এক্ষুনি একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে নিচে পড়ে যাবে, পুরো ক্যাপিটাল আপনার কিন্তু চলে যাবে, বেরানার আপনাকে কোনো সুযোগ দেবে না। আপনি এখানে ট্রেড করছেন, এক্ষুনি হঠাৎ করে পুরো একটা ক্যান্ডেল, 500 পয়েন্টের ক্যান্ডেল একটা নিচে মেরে দেবে, আপনার কোনো বেরানার সুযোগই দেবে না। তার জন্য বলছি ফরেক্স মার্কেটে হাত দিতে যাবেন না এখন। এরপর হচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেট, এরপর হচ্ছে ক্রিপ্টো মার্কেট। আমি এইগুলো এই জন্য বলছি যে এগুলোতে হাত দিতে যাবেন না, এই নয় আমি বলছি বলে আপনারা করবেন, আমি জাস্ট আপনাদের জানিয়ে রাখছি, ঠিক আছে, আমি যেতে বলছি না। ক্রিপ্টো ফরেক্স আমি এই জন্য বলছি যে এই জিনিসটা আসলে কি, আপনারা জেনে রাখুন সবকিছু। মার্কেটে এসছেন মানে প্রফেশনাল ট্রেডার হতে, সেটা আমার কর্তব্য আপনাদের প্রফেশনাল ট্রেডার বানানো, সেটা আপনি এবার কতদূর কি নিতে পারবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যাপার। আপনি যদি আড্ডা মারতে চান আড্ডা মারবেন, আপনি যদি হ্যাঁ আমি প্রফেশনাল ট্রেডার হবো তাহলে ট্রেডার হন, আমরা তো আছি, হেল্প করব। তার জন্য আমি বলছি সবকিছু এ টু জেড, একটা কিছু বাকি রাখছি না। কি এভাবে চলবে নাকি খাপ ছেড়ে ছেড়ে করাবো বলুন, আপনারা যেটা বলবেন সেটাই বলুন। আমি চাচ্ছি আপনারা প্রফেশনাল ট্রেডার হন, এ টু জেড সব জানুন, এ টু জেড সব জানুন, একদম বেসিক থেকে শুরু করে। তার জন্য আমি
একদম A to Z সব করানোর চেষ্টা করছি, যাতে আপনারা এক ধরনের প্রফেশনাল ট্রেডার হতে পারেন। ক্লিয়ার? ক্রিপ্টো মার্কেট হলো একটি বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজ মার্কেট বাজার, যেখানে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা এবং ট্রেড করা হয়। ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা এবং ট্রেড করা হয়। এটি স্টক মার্কেটের মতো হলেও এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, বা কোনো সরকার, কোনো ব্যাংক সরাসরি এটা কোনো নিয়ন্ত্রণ করে না। আমাদের যেরকম ইন্ডিয়ান মার্কেটকে সেবি এবং কে টাকা পয়সার লেনদেন কে দেখে বলুন? সেবি এবং আরবিআই। সেবি এবং আরবিআই আমরা দেখাশোনা করে। আমরা কি সেন্ট্রালাইজড, আমাদের মার্কেটটা কি সেন্ট্রালাইজড। কিন্তু স্টক মার্কেটের ওই ক্রিপ্টো মার্কেট বলুন, ফরেক্স মার্কেট বলুন, ওটা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। আপনার টাকা আছে কি নেই আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না। আপনার টাকা হয়তো আপনি ওয়ালেটে অ্যাড করে রেখেছেন 10,000 টাকা, কাল সকালে উঠে দেখতে পারেন হয়তো আপনার 10,000 টাকা নাও থাকতে পারে। আপনার 10,000 টাকা নাও থাকতে পারে। এবার আপনি ভাবছেন আপনি সাইবার সিকিউরিটি যে কমপ্লেন করবেন, আপনি ভাবছেন আপনি পুলিশে গিয়ে বা সাইবার সিকিউরিটি গিয়ে কমপ্লেন করবেন যে আপনার 10,000 টাকা কে নিয়ে নিয়েছে, অ্যাপস থেকে আউট। কি করবেন জানেন? আপনাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে পুরে দেবে, বা কয়েক লাখ টাকা বা কয়েক কোটি টাকা ফাইন করবে। হ্যাঁ, এ কি বলছেন স্যার? আমার টাকা 10,000 টাকা চুরি হয়ে গেল, আমি কমপ্লেন করতে গেলাম, আর আপনি বলছেন আমাকেই ধরে জেলে বা ফাইন করবে? এ কি বলছেন? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেলেন নাকি? কি মনে হচ্ছে নাকি? আমাদের মার্কেটে এই ফরেক্স বা ক্রিপ্টো হচ্ছে ইললিগাল। ক্লিয়ার? আবার এটা কিন্তু লিগালও। আমি একবার বলছি এটা ইললিগাল, আবার এটা কিন্তু লিগালও। কনফিউশন লাগছে না? সরকার বলেছে যে এটা সম্পূর্ণ ইললিগাল। যে কাজ করবে, যদি আমরা জানতে পারি বা কোনো যদি কমপ্লেন আপনারা ঘুরে করতে আসেন, আপনারা কিন্তু ফাইন করব এবং জেলেও পুরতে পারি। আবার লিগাল কেন বলছি সেটা বলে জানবেন? চলুন সেটা বলি, খুব ইন্টারেস্টিং জিনিস। আপনি যদি ক্রিপ্টো মার্কেট থেকে বা ফরেক্স মার্কেট থেকে ইনকাম করেন বা প্রফিট করতে পারেন, 30% গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। 30% গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। একই ধরনের ইয়ার্কি চলছে। সরকার এদিকে বলছে ইলিগাল, আবার আমরা যদি প্রফিট করি সেখানে বলছে আমাকে 30% ট্যাক্স দিতে হবে। ইয়ার্কি চলছে। তার জন্য এটা লিগাল এবং ইললিগাল। সরকার ডাইরেক্ট টেবিলের উপর দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেবে না। সরকার টেবিলের ওপর দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেবে না। তবে কিভাবে টাকা নেবে? না, টেবিলের তলা দিয়ে আপনাদের নিচ দিয়ে টাকা নেবে। টেবিলের নিচ দিয়ে টাকা নেবে, ডাইরেক্ট ওপর দিয়ে টাকা নেবে না। আমাদের গভর্নমেন্ট এরকমই। এদিকে ইলিগাল, এদিকে আমরা যখন প্রফিট করব
ট্যাক্স নিতে চলে আসবে। আবার আপনার টাকা, আপনার আপনার সম্পূর্ণ ঝুঁকি। আপনার যদি টাকা, যদি পরের দিন সকালে উঠে দেখেন যে আপনার ওয়ালেটে ফরেক্স মার্কেটে কাজ করছেন, যে আপনার ওয়ালেটে টাকা নেই, আপনি কিন্তু কোথাও কমপ্লেন করতে পারবেন না। এটাই হচ্ছে ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট। তার জন্য একে বলা হয়েছে ডিসেন্ট্রালাইজড মার্কেট, যে মার্কেটে কারো কোনো হাত থাকে না, কারো কোনো হাত বা রক্ষণাবেক্ষণ কেউ করে না, কিন্তু আপনি প্রফিট করুন তখন চলে আসবে, তখন চলে আসবে। এই ধরুন আপনারা সবাই, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, এগ্রি করবেন। এটা সরকারেরও কোনো, আপনারা হয়তো হাসছেন বা করছেন, কিন্তু সরকারেরও কোনো দোষ নেই, আপনাদেরও বাস্তবে এরকমই। ধরুন একটু ডিপলি ভাবে একটু থিঙ্কিং বা মানে একটু ভাবুন, হুম, ডিপলি ভাবে একটু ভাবুন যে এখন আপনারা শেয়ার মার্কেট বা ট্রেডিং কি করছেন, শিখছেন, শেয়ার মার্কেট বা ট্রেডিং কে শিখছেন। যখন আপনি এই ট্রেডিং বা শেয়ার মার্কেটকে শিখছেন, দেখবেন অনেকে আপনাকে বলবে ভাই এই জিনিস ভুলেও করিস না, বা অনেকে হাসবে, এটা জুয়া খেলছে। আবার অনেকে বলবে এহ সব ডুবে যাবে, খেয়ে দিয়ে কাজ নেই, ঘর বাড়ি বিক্রি করতে যাচ্ছে। দেখবেন সবাই আপনাকে বলবে, আপনি ফ্যামিলিতে বলুন, আপনার পাড়া প্রতিবেশীকে বলুন, আপনার বন্ধু বান্ধবকে বলুন, সবাই আপনাকে বলবে। কিন্তু জাস্ট একবার আপনি প্রফিটেবল হয়ে যান, আপনি প্রফিটেবল হয়ে যান। যদি শুনতেও খারাপ লাগে, আমি বলতে আমি দ্বিধাবোধ করব না, আপনার বাবা মাও বলবে বাহ বাবু তুই ভালো করছিস, এটাই কর 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 কর। এবং আপনার বাবা মা যে একদিন বলছিল যে এটা করিস না এবং এটাই আপনাকে উল্টো চোখে দেখতো, সেই পর থেকে ছেলেকে বলবে এই পড়াশোনা করে কি করছিস, আমার বাবুকে দেখ বাড়িতে বসে মার্কেটে 1-2 ঘন্টা করে কাজ করছে, ইনকাম করছে, সেই গর্বের সহকারে বলবে। যেই বন্ধুটা আপনাকে এক সময় বলতো, সে বললো ভাই ভাই একটু শেখা, একটু টিপস দে, কোন শেয়ারটা কিনবো। কিন্তু আপনি যখন শিখবেন, যখন আপনি ভালো করে মার্কেটে নিজে পরিশ্রম করবেন, রাত দিন খেটে পরিশ্রম করবেন, একটা জিনিসকে শিখবেন, সেই কষ্টগুলো কিন্তু কেউ আপনার দেখবে না। গভর্নমেন্ট কি দেখবে বলুন? কি আমি ঠিক কথা বলছি না? এগ্রি করছেন তো আপনারা বলুন হ্যাঁ কি না? আপনি যখন আজকে পরিশ্রম করছেন, সেইটা কিন্তু আপনার কেউ দেখছে না। এবং কি দেখছে না তো ঠিক আছে, আপনার পেছনে 2-4টা কথা বলতেও ছাড়ছে না। যেই আপনি কিছুটা প্রফিট করতে শুরু করবেন, দেখবেন আপনার পেছনে সবাই পড়ে গিয়েছে। এখন হয়তো আপনাদের মানে মানে হয়তো রিয়ালাইজ করতে একটু অসুবিধা হতে পারে, বা আমার সঙ্গে এগ্রি করতে হয়তো অনেকের অসুবিধা হতেই পারে। কিন্তু জাস্ট আপনারা একটু প্রফিটেবল হন। আশা করব আপনারা প্রফিটেবল হবেন সবাই। যেখানে এসেছেন চোখ বন্ধ করে আপনারা শিখবেন। প্রফিটেবল করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে? শুধু আপনারা শিখুন ভালো করে। যা বলবো হোমওয়ার্ক এবং যা গাইডেন্স দেব, যা কিছু দেব ভালো করে সেগুলোকে জল করুন। বলছি ব্লক চেইন কি সবগুলো আমি বলছি। তো ক্রিপ্টোকারেন্সি এইটা ডিসেন্ট্রালাইজ কেন বললাম, আর এবং কেন আমরা কাজ করব না, অত রিস্ক নিয়ে কি হবে বলুন? টাকা গেলে আমার সম্পূর্ণ রিস্ক আমার। আগে আমিও করতাম, ক্রিপ্টোকারেন্সিটা আমিও করতাম, প্রফিটও হয়েছে। যখন বুলরান এসে তখন ক্রিপ্টোর বিটকয়েনের দাম ছিল 20,000 টাকা,
সরি 20 লাখ টাকা, এখন চলছে 80 লাখ, 90 লাখ, 1 কোটি একটা বিটকয়েনের দাম। এই সময় আমি মার্কেটে ছিলাম যখন বিটকয়েনের দাম এই 10 লাখ 20 লাখ ছিল। তখন সেখান থেকে প্রায় আপনাদের 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, সেখানে ক্রিপ্টোতে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। সেখান থেকে জাস্ট 2000% ইনকাম করেছিলাম জাস্ট 1 লাখ টাকার বিনিময়ে। কিন্তু করলে কি হবে, করলে কি হবে, 30% রিটার্ন আপনাকে যে ট্যাক্স গুলো ফাইল করতে হবে, 30% নয়, যখন ট্যাক্স ফাইল করবেন ওটা কথা দিয়ে 50% চলে যাবে। ওটা সরকার বলছে 30%, কিন্তু আমরা যখন ট্যাক্সটা ফাইল করতে যাই আরো নানা রকম ট্যাক্স গুলো নিয়ে জিএসটি, জিএসটি, এসজিএসটি, ট্রানজেকশন টোটালের উপর নিয়ে 50%, মানে আপনি যদি 10 লাখ টাকা ইনকাম করেন 5 লাখ টাকা দিয়ে দিতে হলো। রিস্ক আমার, স্ট্র্যাটেজি আমার, মেহনত আমার, সবকিছু আমার, কিন্তু ভাগ নেওয়ার সময় তখন তাকে 50% বলে দিয়ে দাও। এই জন্য আমরা ক্রিপ্টো মার্কেট ওটা পছন্দ করি না, জাস্ট আমরা ইনভেস্টমেন্ট করি। এই যে আমি বললাম আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ক্রিপ্টো কয়েন গুলো যেগুলো আছে, তবে ভুলে যাবেন যে আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন সাপোজ, ওটা ভুলে যান যে আপনার 10,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট যে করে রেখেছেন ওই টাকার মায়া রাখবেন না। কিন্তু ও হয়তো কোনোদিন থাকতেও নাও পারে, আবার কোনোদিন 10 লাখ টাকা আবার হয়ে যেতেও পারে, 10,000 টাকা 10 লাখেও হয়ে যেতে পারে। আবার কোনোদিন সকালে উঠে দেখবেন হয়তো 0, 0, 0, 0, আপনার ওয়ালেট 0। এমন একটা টাকা ইনভেস্টমেন্ট করে রাখবেন যেটা আপনার কোনো গায়ে লাগবে না, বা অফ সাইডে একটা টাকা এমনি ফেলে রেখে দিবেন, যেটার প্রফিটের আশায় থাকবেন না, যেটার প্রফিটের আশায় থাকবেন না। এটাও আমি শেখাবো। আমরাও এরকম ইনভেস্টমেন্ট করে রেখেছি যেগুলো আমরা প্রফিটের আশায় থাকি না, 5-10 বছর পরে দেখা যাবে। তবে হ্যাঁ যাবে, যাবে, তবে যাবে, শেখাবো, সমস্যা নেই। আমি আপনাদের ক্রিপ্টোতে যা বা ফরেক্সে কিছু যদি ইনভেস্টমেন্ট করেন সেগুলো আমরা গাইড করব, সমস্যা নেই। ক্লিয়ার? দেন হচ্ছে আমাদের ব্লক চেন। ঠিক আছে, ব্লক চেনটা কি? ব্লক চেন হলো একটি বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজড ও নিরাপদ ডিজিটাল লেজার, নিরাপদ ডিজিটাল লেজার, যেখানে আমরা যে তথ্যগুলো ব্লক, তথ্য বা ব্লক সংরক্ষিত হয় একটি সঙ্গে আরেকটি চেনের আকারে। সাপোজ এইভাবে এরকম ছোট ছোট ব্লক, এইভাবে ছোট ছোট ব্লক, এইভাবে চেনের আকারে এরকম ডাটাবেসের মাধ্যমে আমাদের তথ্যগুলো ব্লক চেনে সংরক্ষিত হয়। ঠিক আছে, এইভাবে ব্লক চেনে সংরক্ষিত হয় একটার সঙ্গে একটা, এটাকে বলে ব্লক চেন। এটি মূলত লেনদেনের তথ্য সংরক্ষণের একটি স্বচ্ছ এবং পরিবর্তনযোগ্য নয়, কারো ক্ষমতা নেই এই ব্লক চেনকে হ্যাক করার বা পরিবর্তন করার, কোনো কিছু মডিফাই করার। কেন সেটা আমি বলছি। ব্লক চেন কিভাবে কাজ করে না, লেনদেন প্রথমে শুরু, কেউ যখন ব্লক চেনে একটি লেনদেন শুরু করে, সাপোজ একটা বিটকয়েন আপনি পাঠালেন, তখন সেই লেনদেন কি হয় না, নেটওয়ার্কে সম্প্রচার করা হলো। একটা বড় হিউজ নেটওয়ার্ক সিস্টেম আছে যেগুলোকে হ্যাক করা বা তাকে আর মডিফাই করা কারো ক্ষমতা নেই, তার আইডি একজনের কাছেই আছে, সেটা আমি বলছি। লেনদেন যাচাই, তারপরে নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটার বা নোড সে লেনদেন আপনাদের যাচাই করবে।
যে আপনি একটা বিটকয়েন কাউকে পাঠালেন বা কি করলেন সেটা আপনাদের আইডেন্টিফাই করবেন বা যাচাই করবে। প্রমাণের জন্য কি করবে না, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম সেগুলো চেক করবে, যে অ্যালগো আছে সেগুলো আপনার ওই বিটকয়েনটা যাচাই করবে। ক্লিয়ার? দেন কি হবে, দেন হবে ব্লক তৈরি। যাচাই করার লেনদেন একটি ব্লকে সংযুক্ত হলো, একটা ব্লক আকারে সংযুক্ত হয়ে গেল নেটওয়ার্কে। এইভাবে চেনের সংযুক্তি কি হবে না, নতুন ব্লক আগের একটি ব্লকের সঙ্গে সংযুক্ত, আগের ব্লক ছিল আবার একটা নতুন ব্লক এইভাবে সংযুক্ত হয়ে যাবে, এবং এটি পরিবর্তন বা মুছে ফেলা যায় না কোনোদিনও। এই ব্লককে আপনি ভাবছেন যে আপনি মডিফাই করবেন বা কেউ কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নেই। প্রতিটি ব্লক আগের ব্লকের হ্যাশ বা কোড ধারণ করে, আগের যে ব্লক আছে তার মতো সেম বিভিন্ন কোড আছে, ঠিক আছে, কোডিং যাকে বলা হয়, কোড আছে বিভিন্ন, সেই কোড আকারে রূপ নেয়, যা এটিকে আরো নিরাপদ গড়ে তোলে। আপনার হ্যাক করার কোনো ক্ষমতাই নেই। বিকেন্দ্রীভূত নিরাপদ কেন বলেছে না, ব্লক চেনে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই বা কারো কেন্দ্রের কোনো হাত নেই, সরকার বা অন্য কোনো আমাদের একজন কন্ট্রোল করছে এমন কোনো কারো হাত নেই। এটি একটি বিশ্বব্যাপী হাজারো কম্পিউটার দ্বারা পরিচালিত হচ্ছে। একবার যদি তথ্য যোগ হয়ে যায় সেটাকে কিন্তু আর পরিবর্তন বা সেখানে ডিলিট করা বা হ্যাক করা কোনো পসিবল নয়, কোনো পসিবলই নয়। এইবার ক্রিপ্টোকারেন্সি, এইগুলো তো ব্লকচেন, ব্লকচেন কিভাবে কাজ করলো সেটা আপনি জানলেন। এবার ক্রিপ্টো যে কারেন্সি আছে সেইটা কিভাবে কাজ করছে তাহলে আমাদের, যেমন বিটকয়েন সবাই নাম শুনেছেন আশা করি। ক্রিপ্টো কারেন্সি সেইটা তাহলে আমার কিভাবে কাজ করছে না, ক্রিপ্টো কারেন্সি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। কি বললাম, ক্রিপ্টোকারেন্সি একটা হচ্ছে আমাদের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, বা আপনারা দেখবেন বিভিন্ন ওয়ালেট, দেখবেন ফোন পে, গুগল পে, অ্যামাজন পে বা ফ্লিপকার্ট ওয়ালেট, দেখবেন ওয়ালেট বলে একটা বস্তু থাকে, থাকে না, যে ওয়ালেটে মানি রাখতে হবে, বা যেটা আপনার একটা ভার্চুয়াল মানি, যেটা আপনার কোনো ব্যাংকিং এর সঙ্গে কোনো সংযুক্ত থাকবে না, একটা ভার্চুয়াল একটা ওয়ালেট। কি তাই তো, দেখেছেন তো বা জানেন তো, একটা ভার্চুয়াল ওয়ালেট যা ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। এটি কেন্দ্রীয় ব্যাংক বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে কোনো কিছু থাকে না, কোনো ব্যাংক বা কোনো কর্তৃপক্ষের হাতে আছে, কারো হাতে আছে, কেউ কোনো দেখতে পাবে না। আপনার ট্রানজেকশন, আপনার কাছে কত বিটকয়েন আছে, কি আছেন, শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবেন না। আমার কাছে যদি কয়েক কোটি কোটি টাকা ব্ল্যাক মানি আমাকে করতে হয়, তাহলে আমি সেটাকে কি করব, আমার মানিটাকে বিটকয়েনে রূপান্তরিত করে ফেলবো। কি করব আমরা, সেটাকে বিটকয়েনে পরিবর্তন করব। সেই বিটকয়েনে পরিবর্তন করলে আমাদের কিন্তু সেই ব্ল্যাক মানিতে কিন্তু গভর্নমেন্টও দেখতে পাবে না বা কেউ দেখতে পাবে না আমাদের নামে কি আছে। ক্রিপ্টোকারেন্সি এবার কিভাবে কাজ করবে না, ব্লকচেন প্রতিটি লেনদেন কি ব্লক আকারে একটি শৃঙ্খলিত ডাটাবেসে সংরক্ষিত হয়। এই ব্লকচেনে একবার কোনো যদি তথ্য যোগ হয়, তাকে পরিবর্তন করা বা মুছে ফেলা কারো ক্ষমতা নেই, ঠিক আছে, কারো ক্ষমতা নেই। আর কি, ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে না। ব্লকচেন নেটওয়ার্কের সাহায্যে হাজারো কম্পিউটার দ্বারা হয়, হাজারো কম্পিউটার দ্বারা হয়। বলছি কিভাবে হয়, আমি বলছি, ওয়েট করুন। এরপর হচ্ছে যে মাইনিং, লেনদেন যাচাই এবং ব্লক তৈরির জন্য কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করে। জটিল গাণিতিক সমস্যা অনেক থাকে, সেগুলো কোড আপনাদের সমাধান করতে হয় যদি তাকে কেউ হ্যাক করতে চায়। এবং কেউ যদি মাইনিং করতে পারে, মানে সফলভাবে সেই কোড গুলো বা গাণিতিক সমস্যা সমাধান করে,
যে আমাদের মাইনর বা যে মাইনিং যারা নিয়ন্ত্রণ করছে, কম্পিউটার গুলোকে যারা দেখাশোনা করছে, এই নয় যে কম্পিউটারে কি লেনদেন হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে, তারা জাস্ট কম্পিউটার গুলোকে দেখছে। নতুন কয়েন পুরস্কার হিসেবে পেতে পারে, যেমন বিটকয়েন মাইনিং, নতুন কয়েন আপনি পুরস্কার হিসেবে পেতে পারেন যদি সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো দেন থাকবে আমাদের কি ওয়ালেট ও পাবলিক প্রাইভেট কি। এইবার আসল জিনিস, ওয়ালেট ও পাবলিক প্রাইভেট কি। কি মানে এটা সেই কি নয়, এটা কি মানে এই ইংলিশের কি। কি মানে কি চাবি, ওয়ালেট ও প্রাইভেট চাবি। ক্রিপ্টো লেনদেনের জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হয়, ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হয়। প্রতিটি ওয়ালেটের কি থাকে, দুটি জিনিস থাকে, কি একটা পাবলিক চাবি আর একটা প্রাইভেট চাবি, বা একটা পাবলিক পাসওয়ার্ড, একটা প্রাইভেট পাসওয়ার্ড। পাবলিক পাসওয়ার্ডটা কি না, যা অন্যদের আপনি দিবেন, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনারা অন্যদেরকে দেন, সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঠায়, সেরকম বিটকয়েন ওয়ালেটেও একটা পাবলিক কি হয়, যেই কিটা বা যেই অ্যাকাউন্ট নম্বরটা বিটকয়েনের, সেটা আপনি অন্যকে দিবেন আপনার অ্যাকাউন্টে বিটকয়েন ট্রান্সফার করার জন্য। আরেকটা হচ্ছে যে প্রাইভেট পাসওয়ার্ড বা প্রাইভেট চাবি, যা শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে পারবেন। যেটা যদি ভুলে যান, যেই পাসওয়ার্ড বা যেই চাবি, ফরগট পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে পাসওয়ার্ড রিসেট করা কোনো ক্ষমতাই নেই। একজনের কাছে যখন বিটকয়েন 1 টাকা মূল্য ছিল, 1 টাকা, 1 টাকা বুঝেন, এখন এখন কত, 80 লাখ, 90 লাখ, 1 কোটিতে চলছে। যখন বিটকয়েনের মূল্য 1 টাকা, 10 টাকা ছিল, একজনের কাছে 100টা বিটকয়েন কিনে রেখেছিল, একজন 100টা বিটকয়েন কিনে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কি জানেন, সেটার পাসওয়ার্ড ভুলে গিয়েছে। দুর্ভাগ্যবশত সেটার বিটকয়েনের পাসওয়ার্ড ভুলে গিয়েছে। বুঝতে পারছেন, বিটকয়েনের কি হয়েছে, পাসওয়ার্ড সে ভুলে গিয়েছে, ব্যাস। তার কাছে যদি এখন ওই 1 কোটি যে চলছে, 100টা বিটকয়েনের দাম 100 কোটি, কিন্তু কি করবে, কিছু করতে পারবে না। সেটার প্রাইভেট যে পাসওয়ার্ড থাকে একটা নিজের ওয়ালেটের, সে সেটাই ভুলে গেছে, আপনি ফরগট করতে পারবেন না সেই পাসওয়ার্ডকে। একবার ভুলে গেলে কিছু হবে না। এটা হচ্ছে যে পাবলিক পাসওয়ার্ড এন্ড প্রাইভেট পাসওয়ার্ড। এবার বুঝতে পারছেন, আমার অ্যাকাউন্টে যদি কেউ বিটকয়েন পাঠাতে যায়, আমি তাকে কি দেবো না, আমার পাবলিক যে চাবি আছে, আমার যে পাবলিক একটা অ্যাকাউন্ট নম্বর থাকবে, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনি আমাকে বিটকয়েন পাঠাতে পারেন, আমার অ্যাকাউন্টে চলে আসবে। এবার কি হবে না, লেনদেন ও নিরাপত্তা। আপনি যে আমাকে লেনদেন পাঠালেন বা বিটকয়েন পাঠালেন বা আমি আপনাকে পাঠালাম, সেটা কি হবে না, প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফিক ভাবে সুরক্ষিত হয়, ক্রিপ্টোগ্রাফিক ভাবে সুরক্ষিত হয়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া লেনদেন সম্ভব হয়। পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার ট্রানজেকশন, শুধু আমি জানবো এবং আপনি জানবেন কি ট্রানজেকশন আমরা করছি, আর কেউ জানবে না। দেখবেন বিভিন্ন বেআইনি কাজ বা বড় বড় মুভিতে ড্রাগ যে ব্যবসায়ী চলে, কোনো যদি বন্দুক বা বেআইনি কোনো দেখবেন, হয়তো মুভিতে আপনারা দেখে থাকবেন যে বিটকয়েনের থ্রুতে পেমেন্ট করছে, দেখেছেন কখন আপনারা মুভিতে বিটকয়েনের থ্রুতে পেমেন্ট করছে, কোনো ইললিগ্যাল ব্যবসা, ড্রাগ বা কোনো বন্দুক, হিরোইন, কোনো কিছু পাচার করছে, তারা ট্রানজেকশন কিসের মাধ্যমে করছে, বিটকয়েনের মাধ্যমে। কেন করছে বলুন তো, যাতে আমাদের গভর্নমেন্ট বা আদার্স কোনো তৃতীয় ব্যক্তি না দেখতে পায় বা জানতে পারে। বুঝতে পারছেন, বিটকয়েনের এইভাবে কাজ হয়। ক্রিপ্টোগ্রাফিক বা ক্রিপ্টোকারেন্সির কিছু উদাহরণ যদি দেখি, বিটকয়েন থাকে নম্বর ওয়ানে যেটা আছে,
ইথিরিয়াম আছে, বিএনবি আছে, আরো আছে, সোলানা আছে, এক্সআরপি আছে, এডিএইচ আছে, বিভিন্ন রকম আছে। প্রায় আপনাদের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিটকয়েনের বিভিন্ন কয়েন, মিম কয়েন, ক্রিপ্টো কয়েন আবিষ্কার হচ্ছে। এইবার হচ্ছে যে বিটকয়েনের তাহলে আমাদের মালিকটা কি আসলে, কে উৎপন্ন করেছিল? না, ক্রিপ্টোকারেন্সির নির্দিষ্ট কোনো মালিক নেই, কারণ এটি বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি সম্পূর্ণ। ঠিক আছে, বিটকয়েনের সৃষ্টিকর্তা বা কে তৈরি করলো, কে? না, বিটকয়েন প্রথম এবং সবচেয়ে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়, এটি 2008 সালে সাটোশি নাকামোটো, কি বললাম, সাতোশি নাকামোটো নামক ছদ্ম নাম ছিল, কিন্তু সেটা তার রিয়েল নাম ছিল না। এক ব্যক্তি বা গ্রুপ তৈরি করেন, সাটোশি নাকামোটো বিটকয়েনের সিস্টেম তৈরি করে 2010 সালের পর থেকে অজ্ঞাত হয়ে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। 2008 সালে আসে, 2010 সালে সিস্টেম কমপ্লিট করে 2 বছরে মানে অজানা হয়ে যায়, তার আসল পরিচয় আর পাওয়া যায় না। আজও পর্যন্ত তার আসল পরিচয় জানা যায়নি, কে আসলে এই ব্যক্তি। এর একটা ডার্ক সাইড আছে, কোনো আমি একদিন ক্লাস আমি বলবো কে আসলে এই ব্যক্তি, একটা অনেক বড় কাহিনী আছে, পরে একদিন গল্প করবো আপনাদের সঙ্গে এই ব্যাপারে। ঠিক আছে, ব্লক চেন নেটওয়ার্ক ও যে কমিউনিটি নিয়ন্ত্রণ কে করে তাহলে এটা এখন? না, ক্রিপ্টোকারেন্সির কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, যেমন ব্যাংক, সরকার, এটি কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হচ্ছে। নেটওয়ার্ক, যে নির্দিষ্ট নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হচ্ছে। ব্যবহারকারীরা বা ব্যবহারকারীদের মাধ্যমে পরিচালিত হয়, আপনি এবং আমার মাধ্যমে। প্রতিটি লেনদেন এবং আপডেট নেটওয়ার্কের সদস্যের দ্বারা যাচাই করা হয়। নেটওয়ার্কের সদস্য বলতে কোনো আমি বা আপনি এরকম নয়, নেটওয়ার্ক বিভিন্ন কম্পিউটারে যে নোড থাকে বা সফটওয়্যার থাকে সেগুলোর দ্বারা হচ্ছে। সুতরাং কে মালিক? না, ক্রিপ্টোকারেন্সির মালিক এখন কেউ নয়, বরং সবাই। অর্থাৎ যার কাছে সেই নির্দিষ্ট কয়েনের প্রাইভেট কি, মানে আপনার যে পার্সোনাল ওয়ালেট আছে, আপনি তার মালিক, এর কোনো প্রাইভেট কেউ মালিক নেই। আপনার কাছে বিটকয়েন আছে একটা, আপনি সেই একটা বিটকয়েনের মালিক, কিন্তু পুরো যে বিটকয়েনের নেটওয়ার্ক তার মালিক কেউ আজ পর্যন্ত নয়। কিন্তু হ্যাঁ, অন্য যে ক্রিপ্টোকারেন্সির মালিকানা ইথিরিয়াম তৈরি করেছেন ভিটালিক বুটেরিন এবং আরো অনেক অনেক ডেভেলপার দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন আরো ক্রিপ্টো কয়েন তারা অনেক ডেভেলপার দ্বারা বা বিভিন্ন সেগুলো বানাতে শুরু করেছে আমাদের মার্কেটে ডেভেলপাররা। ক্লিয়ার? এরপরে কি, যে সর্বশেষ এবার স্টক মার্কেট থেকে বা শেয়ার বাজার থেকে কি সত্যি আমরা ইনকাম করতে পারবো? অবশ্যই পারবেন, তবে কিছু টার্ম এন্ড কন্ডিশন থাকবে। আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, আপনার কৌশল এবং আপনার ধৈর্যের উপর নির্ভর করবে। অনেকে এখানে সফল হয় এবং অনেকে এখনকার দিনে এটাই তাদের ক্যারিয়ার। আবার অনেকে কি হয়, লোকসান করে। আপনি যদি সফল হতে চান, সঠিক পরিকল্পনা, সঠিক গাইডেন্স, সঠিক রিসার্চ, সঠিক ডিসিপ্লিন অল আপনাকে মেনটেন করতে হবে। প্রথম দিন থেকেই আমি বলে আসছি যে এই শেয়ার মার্কেট এত সোজা নয়। আপনার কাজ করতে ভালো লাগছে না মার্কেটে, আপনি ছেড়ে দিন, কিচ্ছু যায় আসে না। আপনি দিন আনুন দিন খান, কোনো অসুবিধা নেই।
কিন্তু যদি না শিখে বা ধৈর্য নেই বা কোনো আমি আজকেই বড়লোক হব, কালকেই আমি মার্কেটে ট্রেড করতে লাগবো, তাহলে কিন্তু মানে শুধু দুর্দিন নয়, কি হারে দুর্দিন যে আপনাদের অপেক্ষা করছে সেটা আপনারা ভাবতে পারছেন না। তো সবাইকে একটা কথাই বলবো, আমি চাই আপনারা কেউ যেন না, আমি হ্যাঁ মানছি আমি আপনাদের সেই হয়তো শেখাতে পারছি না, আমাদের হয়তো সেই ক্ষমতা নেই, হয়তো আমাদের টিম মেম্বাররা হয়তো ভালো না, কিন্তু হ্যাঁ একটা জিনিস আমরা গ্যারান্টি দেব যে আমাদের কাছে এলে কেউ লস করে না অ্যাটলিস্ট, এইটা আমরা 100% 100% গ্যারেন্টি আমরা দেই যে প্রপার যদি ভালোভাবে কেউ শিখে বা সেই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করতে পারে তো লস করবে না। এরপরে আমরা দেখবো ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস, এবার ধীরে ধীরে আমরা ডিপলি মার্কেটে আমরা